আসসালামু আলাইকুম। বিষয়টা হলো কি, আজকে আমার ফার্স্ট ভিডিও। তো নতুন ব্লগিং শুরু করতে হলে অনেক কিছুর প্রয়োজন হয় এবং আমার সব কিছুই হয়ে গেছে। হ্যাঁ, তো এখন আমি এটার জন্য অনেকদিন ধরেই চিন্তা করলাম যে একটা বাইক কিনলাম। তো এখন যদি আমি ব্লগিংটা শুরু করি তাহলে কেমন হয়। ইতিমধ্যে আমি অনেক ভিডিওই বানাচ্ছি, সেগুলো কিন্তু আপনার কোনো ট্রেন্ডিং এ চলে যায়নি। হ্যাঁ, এটা দেখতেছি যে দেখি এটা কি হয়, এই জন্য এই লাইনে আবারও আসা। তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন এবারের মতো সফল হতে পারি। সবার কাছে অনুরোধ থাকবে এই ভিডিওটা আমার সবার কাছে শেয়ার দিয়ে পৌঁছে দেবেন। তো শুধু এই ভিডিও না, প্রত্যেকটা ভিডিও শেয়ার দিবেন, যেহেতু এটা প্রথম ফার্স্ট আমার লাইফে মোটর ব্লগিং, এই জন্য আর কি আপনাদের কাছে অনুরোধ। তো যাই হোক, এখন কথা হলো, সফলতা হলো মূল চাবিকাঠি। তো এই ভিডিও লাইনের জগতে অনেকদিন ধরে আমি ভিডিও বানানোর জন্য চেষ্টা করতেছি, মানে অনেকদিন ধরে ভিডিও বানাই, কিন্তু কখনো কোনো সফলতা আসে না। এটা হলো আমাদের কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার সুবলপাড় বাজারটা প্রতিদিনই বসে। কিন্তু এর থেকে আরো একটা বড় বাজার আছে, সেটা হলো আমাদের কসাকাটা বাজার, যেটা উপজেলা হিসেবে প্রস্তাবিত এখনো রয়ে গেছে। কিন্তু দুর্ভাগ্যবশত কোনো কারণবশত হয়তোবা আমাদের কসাকাটা উপজেলা বাস্তবায়ন হচ্ছে না। তবে আশা করি ইতিমধ্যে আমাদের কসাকাটার যে উপজেলা প্রস্তাবিত আছে সেটা বাস্তবায়ন হবে আশা করি। এখন আমি আমার কথা বলি, সেটা হলো যে মোটো ব্লগিংটা এটা শুরু করলাম। আপনাদেরকে যারা শহরে থাকে তারা তো আর গ্রাম এলাকার ভিউ সেইভাবে দেখতে পারে না, যার কারণে আমি এই মোটো ব্লগিংটা শুরু করলাম। আমার মতো অনেকেই আছে যে গ্রাম নিয়ে কাজ করে, যে গ্রামের ভিউগুলো কত সুন্দর হয়, আশেপাশের ভিউগুলো কত সুন্দর হয়। যে গ্রাম দিয়ে আমরা বর্তমানে যাচ্ছি সেটা হলো যে রাঙ্গালের কুটি। এই গ্রাম দিয়ে ঢুকে আমরা একদম চলে যাব সোনাহাট স্থলবন্দরের কাছে, যেখানে আছে মানে দেখার মতো কিছু জিনিস। তো আমরা আপনাদেরকে প্রথমে দেখাবো, যেটা হলো যে ব্রিটিশ আমলের যে রেলওয়ে স্টেশন ছিল, মানে ভারত টু বাংলাদেশ যাতায়াত করতো, চলাচল করতো, সেই পরিত্যক্ত স্টেশনটা আপনাদেরকে দেখাবো। আর পাশাপাশি সোনাহাটের কিছু ভিউ, এগুলোই আপনাদেরকে দেখাবো। আমি যে গ্রামে আছি অনেক, এটা রাঙালের গুটি বলে, এটা একদম বর্ডার এলাকায় বলতে গেলেই চলে। তো হ্যাঁ, আরেকটা কথা, সেটা হলো যে আমি যে এই রাঙালের কুটি দিয়ে যাচ্ছি, কিন্তু আপনাদেরকে দেখাবো সেটা হলো সীমান্তবর্তী এলাকার দৃশ্য। মানে যারা শহরে থাকে তারা তো আর সীমান্তবর্তী এলাকার দৃশ্যগুলো দেখতে পায় না। যেমন যারা সীমান্তবর্তী এলাকায় বসবাস করে তারাই শুধু জানে সীমান্তবর্তী এলাকার দৃশ্যগুলো কেমন হয়। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে সীমান্তবর্তী এলাকা, ভারতের যে কাঁটাতার গুলো আছে, যেগুলো ভেদ করে ভিতরে যাওয়া যায় না, ওগুলোই আপনাদেরকে দেখাবো। আমরা কিন্তু এখন সীমান্তবর্তী এলাকায় বর্ডার ঘেঁষে যে গ্রামগুলো আছে সেই গ্রামে ঢুকে যাব অল্প কিছুক্ষণের মধ্যে। সেটা হলো সামনেই রাস্তা, আর এই রাস্তা দিয়ে ঢুকে আমরা সোজা চলে যাব বর্ডার সীমান্ত এলাকায়। আর সীমান্ত এলাকা দিয়ে আমরা চলে যাব কোথায়, চলে যাব সোনাহাট স্থল বন্দরে, যেখানে পরিত্যক্ত ব্রিটিশ আমলের রেলওয়ে স্টেশন আছে। আসলে কাঁচা রাস্তায় ঢুকলাম, বাইকের অবস্থা তো ভালো থাকবে কিনা এটাও জানি না, কারণ রাত্রে খুব বৃষ্টি হয়েছিল। আর বৃষ্টির কারণে যেহেতু গ্রাম এলাকা অনেকখানি কাঁচা রাস্তা, আর সেই রাস্তাগুলো হয়তোবা কাদোতে ভরপুর হয়ে গেছে। হ্যাঁ, যে কারণে বাইকের অবস্থা একটু কন্ডিশন খারাপ হতেও পারে, আবার নাও হতে পারে। ইতিমধ্যে আমরা তো দেখতেইছি যে
এখানে রাস্তাগুলো ভালোই আছে, কিন্তু সামনের দিকে কি হবে এটা জানা নাই। তো চলুন আমরা সীমান্তবর্তী এলাকায় আস্তে আস্তে ঢুকে পড়ি। যারা ভ্রমণ পিপাসু মানুষ তারাই কিন্তু শুরু করে, যাদের বাড়িতে কাজ কাম নাই, যেমন আমার কিন্তু বাড়িতে কোনো কাজ কাম নাই, ঠিক আছে, তারপর একটা বাইক নিয়েছি, নেওয়ার পর এই যে শুধু ঘুরি আর ঘুরি, কোনো কাজ কাম না থাকায়। তো ভাবলাম ঘুরি যখন, তাহলে মোটো ব্লগিংটা আমরা করে যাই। এই যে এই পাশটা দেখতেছেন, এই পাশটা কিন্তু পুরোটা ভারত, আর এটা হলো আমরা যে রাস্তা দিয়ে যাইতেছি এটা একদম সীমান্তবর্তী রাস্তা। আর ভারতের কথা বলবো কি, তো কাঁটাতার দিয়ে রাখলে কি আর ওই জায়গায় যাওয়া যায়? একদম কিন্তু আমার সীমান্তবর্তী এলাকায় চলে এসেছি, এবং এই রাস্তাটা একদম সীমান্তের কাছে। সামনে গেলে ওই যে ভারতের একটা টাওয়ার দেখা যাচ্ছে, ওই টাওয়ারটা হলো ভারতের মাঝখানে। আর সামনের দিকে আছে একটা ব্রিজ, মানে এদের তো বেইলি ব্রিজের অভাব নাই। বর্ডার এলাকায় বসবাস করি বিধায় এগুলো আমি দেখতে পাই। হ্যাঁ, যারা শহর এলাকায় থাকে তারা কি আর দেখতে পায়? মসজিদ, এটা হলো মসজিদ, বর্ডারের সাথে এটা মসজিদ। এটা নতুন নির্মাণ হচ্ছে। রাতের মধ্যে যদি চলাচল করি আমি তো শেষ হয়ে যাব, কারণ একটা ভয়ভীতি আছে। গ্রাম এলাকায় প্রচলিত একটা কথা আছে, ভূত পেতনি এগুলো নাকি মানুষকে ধরে। তো এই কারণে বলতেছিলাম। তো এই যে ভারতের ব্রিজ দেখা যাচ্ছে, একদম কাছেই কিন্তু ভারত। এটা হলো ভারতের ব্রিজ, আর এটা হলো বাংলাদেশ। আর এইভাবে পুরোটা ভারত কিন্তু ঘিরে ফেলেছে। যেহেতু আমি ঠিক করে নিয়েছি কন্টেন্ট বানাবো গ্রাম, চরাঞ্চল এবং গ্রামের প্রকৃতি এইগুলো নিয়ে, তাই আজকে আমার ভিডিওটাও হচ্ছে গ্রামের প্রথম ভিডিও, প্রথম ব্লগিং, যেটাই বলেন না কেন। গ্রামের ভিউগুলো, প্রত্যেকটা ভিউ অস্থির হয়, যেটা বলার মতো ভাষা থাকে না। প্রত্যেকটা জিনিসই অস্থির হয়। এটা যারা গ্রামে বসবাস করে তারাই শুধু উপলব্ধি করতে পারে। এই দিকে যে রাস্তাটা গেছে এটা একদম ভারতের কাছেই গেছে, একটু গেলেই কিন্তু ওটা ভারতে। আর এগুলো কিন্তু রাস্তা, এগুলো বাড়িঘর কিন্তু বাংলাদেশে। আর এই যে রাস্তার কন্ডিশন, এগুলো হলো গ্রাম এলাকার রাস্তা, তো এইরকম তো থাকবেই। সব জায়গায় তো আর পাকা রাস্তা পাওয়া যায় না। এটাই, আমরা এই রাস্তা ধরে এগিয়ে যেতেই থাকবো। বাংলাদেশের যে বিজিবি ক্যাম্প আছে সেই ক্যাম্পটা হয়তো বা দেখাতে পারি, যদি ওই দিক দিয়ে যাই তাহলে দেখাবো। আর যদি অন্য সাইড দিয়ে যাই তাহলে তো দেখানো সম্ভব হবে না। অনেক কিছু দেখার বাকি আছে, অনেক কিছু জানার বাকি আছে। প্রাকৃতিক দৃশ্য দেখলেই একদম মনটা ভরে যায়। গ্রামের রাস্তা সাবধানতা বশত চলা, মানে বাইকে ড্রাইভ করতে হয়, না হলে যদি এই সব রাস্তায় কাদা থাকে তাহলে কিন্তু পিচ্ছিল হয়ে যায়, স্লিপ কাটার সম্ভাবনা বেশি থাকে। আর বাইকের অবস্থা তেমন ভালো হয় না। সামনের দিকে গেলে আরো গ্রামের দৃশ্য দেখতে পাবো, এবং ভারত একদম সীমান্তবর্তী এলাকায় আমরা আছি, যার কারণে ভারত আমাদের চোখের সামনে ঘুরে বেড়ায়। এবং আমরা মাঝে মাঝে ভারতেও যাই। ইতিমধ্যে যারা আমার ভিডিওগুলো দেখেছেন, যে ছন্দ মিলিয়ে থটস অফ বেল্লালের মতো করে যে সব ভিডিও আমি বানাইছিলাম, সেগুলো কিন্তু প্রত্যেকটা ভিডিও ভারতে শুট করতে। রাস্তার অবস্থা দেখেন, এই রাস্তাগুলোতে কিভাবে বাইক ড্রাইভ করে আল্লাহ জানে। আচ্ছা, প্রত্যেকটা কথা বারবার বলতে হচ্ছে, কারণ আমি সীমান্তবর্তী এলাকায় আসছি, যার কারণে প্রত্যেকটা কথাই আমার বলা লাগতেছে। এই হলো রাস্তার কন্ডিশন ভাই। এই রাস্তাগুলোতে কিভাবে বাইক চালাবো বলেন? আর আসলে ঝড় বৃষ্টির সময় আসলে এগুলো হয়, বলে লাভ নাই। এগুলো হবে রিক্সের রাস্তা, যদি একবার স্লিপ কেটে পড়ে যায় তাহলে কিন্তু সব শেষ। তো কথা বলতে বলতে বাইক ড্রাইভ করলে একটু রিক্সই মনে হচ্ছে আমার কাছে। রাস্তা আরো যে কি অবস্থা আছে আল্লাহ ভালো জানে। তো আমরা আস্তে আস্তে আগাই, দেখি কি হয়। আসলে রাতে বৃষ্টি হয়েছে, তো এই জন্য আর কি সমস্যা। যদি রাতে বৃষ্টি না হইতো তাহলে রাস্তাগুলো হয়তো ভালো থাকতো, আর সুন্দরভাবে চলাচল করতে পারতাম। এটা একদম গ্রামের এই দৃশ্য মনোমুগ্ধকর। আসলে যারা শহরে থাকে তারা তো আর গ্রামের প্রাকৃতিক দৃশ্যটা দেখতে পায় না, এবং অনেক কিছু হয়তো মিস করে।
আর শহরে থাকা বলতে গ্রাম থেকে তো মানুষ শহরে যায়, যাওয়ার পর প্রতিষ্ঠিত হওয়ার পর তারা গ্রামকেই ভুলে যায়। রাতে বৃষ্টি হয়েছে তো এই যে এই দশা। এখন বাইক যে কিভাবে নিয়ে যাবো আল্লাহ জানে ভাই, যে রিক্স। আল্লাহ, আসলে গ্রাম এলাকায় একটা অবস্থা, এই যে আমার বাইকের অবস্থা, কালকেই বাইক ধুলাম আর আজকে কাদা ভরে শেষ। একটু আগে ওই জায়গাটায় কাদা দিয়ে ভর্তি ছিল, এই কারণে বাইকে কাদা ভরছে। এখন কি করতে হবে, পায়ের অবস্থা শেষ, তাহলে আমাদের এখন ওই যে পুকুর আছে, পুকুরে গিয়ে আমরা পাটা ক্লিন করে নেই। কি বলবো, আপনাদেরকে প্রাকৃতিক দৃশ্য দেখাতে এলে আমি নিজেই প্রাকৃতিক দৃশ্যের মধ্যে পড়ে গেছি ভাই। যে বিপদ বা সামনে যা আর কি আছে ভাই, আল্লাহ ভালো জানে। বাইকের কন্ডিশন একদমই খারাপ হয়ে গেল। কালকে গাড়ি ধুলাম, পরিষ্কার করলাম, আজকেই কাদা। আসলে কাঁচা মাটির মধ্যে ঢুকলেই একটা অবস্থা খারাপ হয়ে যায়। সামনে আরো কি কি হয় আমার সাথে সেগুলো দেখবেন আপনারা। রাস্তা খারাপ জনিত কারণে, মানে কাদা মাদা হওয়ার কারণে আমি আর সীমান্তবর্তী এলাকায় যাচ্ছি না, তার মানে কাঁচা রাস্তায় যাচ্ছি না। যেটুকু দেখেছি এইটুকু আজকে দেখেন। আর আগামীতে যদি রাস্তা ভালো থাকে, বৃষ্টি না হয়, তাহলে সীমান্তবর্তী এলাকা আবারও ঘুরবো। আর এখন আমি উঠবো সামনের দিকে, ক্যাম্প আছে, কেদার ক্যাম্প বলে, সেখান দিয়ে আমরা উঠবো। উঠে একদম ডাইরেক্ট চলে যাব সোনাহাট স্থল বন্দর। সামনে আরো কাদা, কিন্তু বাইকের অবস্থা তো প্রচুর গোলমাল গোলমাল, বুঝতে হবে। তো এখন আমাকে বাইক কোন দিক দিয়ে তুললো উঠাতে হবে, এটাই তো আমি ভাবতেছি। রাস্তা না পেয়ে বাইক কাদার মধ্যে উঠাই দিলাম, আর বাইকও বন্ধ হয়ে গেল ভাই। এই বাইকের এমন এক সমস্যা, যদি ক্লাচ ধরা যদি ভালো না হয় তাহলে কিন্তু বাইকটা বন্ধ হয়ে যায়। এই রাস্তা দিয়ে সীমান্তবর্তী এলাকা, আর এটা দিয়ে ক্যাম্পের মোড় বলে, যেটা আমরা কেদার ক্যাম্পে উঠবো। উঠার পর ওখান দিয়ে ডাইরেক্ট সোনাহাট চলে যাব। তো সামনে গেলে হয়তো ভালো রাস্তা আমরা পাবো। এই দৃশ্যটা দেখেন, যে এটা কি বলে, এটার নাম কি বলে, আমার বৈষ্ণবী সম্ভবত সরার পার বলে। তো এইটাতে কিন্তু মানুষ মাছ চাষ করে এবং মাছ বড় হয়ে গেলে সেগুলো বিক্রি করে দেয়। ক্যাম্পের মোড়ে কয়েকটা দোকান, বেশ ভালোই জমজমাট। এই হলো রাস্তা, আর এই হলো নির্মাণাধীন রাস্তা, যেটা এখনো কাজ চলমান। তবে এই রাস্তা দিয়ে ধরে সামনে দিয়ে গেলে ক্যাম্প পাওয়া যাবে, বিজিবি ক্যাম্প। আর তারপরে মেইন রোড, আর মেইন রোডে করে আমরা চলে যাব সোনাহাট। এগুলো রাস্তা কি বলবো, এগুলো রাস্তার মধ্যে বাইক চালালে একটা বাইকের সমস্যা হয়, সেটা হলো যে বাইকের ওই যে গুড়ি গুড়ি যে পাথরগুলো আছে, ইটের খন্ডাগুলো আছে, সেগুলো হয়। আর এটা হলো পুরো ক্যাম্প, আর এই তো ক্যাম্পের মোড়, এটা ক্যাম্প বলে। আর এই রাস্তা ধরেই আমরা মেইন রোডে উঠবো। মেইন রোডে চলে আসছি, এখন এই রাস্তা ধরে আমরা চলে যাব সোনাহাট স্থল বন্দর। আজকে যেহেতু শুরু করলাম, এবং আগামীতে আপনাদেরকে কি কি দেখাবো তেমন কোনো প্ল্যান আমার কাছে নাই। তবে যে রাস্তা দিয়ে যাব, তবে আপনারা গ্রামীণ ভিউ যেগুলো আছে, গ্রামের থাকার ভিউ, গ্রামের মানুষের হালচাল, এগুলো আপনারা বুঝতে পারবেন। হাসিম বাজার বলে একটি বাজারে, সেই বাজার পার হয়ে আমরা চলে যাব সোনাহাট স্থল বন্দর। আমাদের মূল উদ্দেশ্য ছিল আজকে সোনাহাট স্থল বন্দর, এবং সোনাহাট স্থল বন্দরের যে ভিউগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো, এবং পুরো ভিউ আপনারা দেখবেন, উপভোগ করবেন। আমি আশা করি আপনারা আমাকে নিরাশ করবেন না, কারণ
আমি কয়েকবার ভিডিও বানাইছিলাম, বানানোর পর ভিডিও ভাইরাল না হওয়ার কারণে আমি কিন্তু আর বানাই নাই। আসলে একটা জিনিস কি, যে ভিডিও বানাই ঠিক আছে, যদি লাইক কমেন্ট ভিউ বা ভাইরাল জিনিসটা যদি সেটাই না হয়, তাহলে তো মানুষের মন মানসিকতা ভেঙে যায়। হ্যাঁ, ভেঙে যায় বলতে যায়। তবে হ্যাঁ, এখানে একটা কথা আছে, সেটা হলো যে মানুষ যদি ধৈর্য ধরে একটা জায়গায় বসে থাকতে পারে, উড়াং পারাং না করে, মানে না হয়, তাহলে সেখান থেকে অবশ্যই সফলতা সে আনতে পারবে। আর সেই সফলতা আসবে সেটা হলো আপনাদের মাঝ থেকে, দর্শকের মাঝ থেকে। আর এটা হলো কাশিম মজার উচ্চ বিদ্যালয়। আমরা রাস্তা দিয়ে যাচ্ছি আর আপনাদেরকে সেই দৃশ্যগুলো দেখাচ্ছি। এই রাস্তাটা হলো ভুঙ্গামারি টু কসাকাটা। এই রাস্তা দিয়ে কখনো আপনার বাস চলাচল করে না। এই রাস্তা দিয়ে হ্যাঁ বাস চলাচল করতো এক সময়, যে সময় অটো রিক্সা ছিল না এবং রাস্তারও এইরকম কন্ডিশন ছিল না, সেই সময় আর কি বাস চলাচল করতো। কিন্তু যখন অটো রিক্সা কুড়িগ্রাম টু ভুঙ্গামারি চলাচল শুরু করলো, বাস চলে না। তো এখন আমাদের এই অটোই ব্যবহার করতে হবে, জনসাধারণ অটোই ব্যবহার করে। যখন তারা অতি রানিং এ চলে আসে, তখন কিন্তু এই মোড়টা অনেক ভয়াবহ মোড়। আর এই মোড় বলে আমি কথা বলছি না, প্রত্যেকটা জায়গার মোড়ই ভয়াবহ। কারণ মোড় হলে আমরা সাবধানতা ব্যবহার করে গাড়ি চালাবো, তাহলে ইনশাল্লাহ আমাদের কোনো বিপদ হবে না। আর আমরা এই মুহূর্তে ঢুকে গেলাম সোনাহাট স্থল বন্দর। সোনাহাট স্থল বন্দরে ঢুকে গেলাম। তো এই বন্দরটা দেখার পর আমরা আরো অনেক সাইডে যাবো। মানে অনেক সাইড বলতে, যে এখানে যে ব্রিটিশ আমলে যে একটা রেলওয়ে স্টেশন ছিল, সেই জায়গাটায় আমরা চলে যাব। আর ওই জায়গাটার ভিউ আমরা নিয়ে আমরা ব্লগটা শেষ করে দেবো। এগুলো কিন্তু বৃষ্টির পানি, তাছাড়া কিন্তু অন্য কোনো পানি না। আর এইদিকে যে কাজ চলতেছে, এগুলো কিন্তু বেশ ভালোই কাজ চলতেছে, কারণ এইদিকে পানি না থাকায় এরা কাজ করতে পারতেছে। কাজের জায়গায় যদি বৃষ্টি পড়ে, যদি পানি জমাট হয়ে যায়, তাহলে কিন্তু সেখানে কিন্তু কাজ করা যায় না। এই যে যেগুলো ট্রাক একদম পাথর দেখতেছেন, এগুলো সম্পূর্ণটা ইন্ডিয়া থেকে চলে এসেছে, মানে ভারত থেকে চলে এসেছে। এটা হলো আপনার স্থল বন্দর। ঘুরে ঘুরে দেখতে হচ্ছে। এই যে অনেক ট্রাক জমা রেখেছে, কারণ এগুলো এখন ওই যে আরো আসতেছে ইন্ডিয়া থেকে, আর এখানে জমাট করতেছে। এগুলো হয়তো বা কালকে আনলোড করতে পারে। আর এখানে জমা যার মাল যখন যার অর্ডার আসবে, সে তখন আনলোড করবে। অন্য একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে আমরা ঢুকে আমরা ওখানে চলে যাব। আর ওখানকার দৃশ্যটা আমরা দেখবো, আর ওখান থেকে খুব কাছেই আপনাদেরকে ভারত দেখাবো। তেমন কিছু সমস্যা হবে না। এটা হলো সোনাহাট ভুঙ্গামারি রোড। স্থল বন্দর হওয়ার কারণে তো দুই পাশে রাস্তাটা চওড়া করছে এবং লাইট লাগাছে। রাতের ভিউটা অস্থির হয়, যখন লাইটগুলো জ্বালিয়ে দেয়, তখন কিন্তু অনেকটা অস্থির হয়। আমরা এই রাস্তা ধরেই একটু ডানে গিয়ে আমরা ওই রাস্তা ধরে আমরা ওখানে চলে যাব। তো রাস্তাটা আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো, যে এখনো যে ট্রেন চলাচল করছে ব্রিটিশ আমলে, সেই রাস্তার এখনো কিন্তু টের পাওয়া যায়। এখনো ওখানে পাথর আছে, অনেক মানে পাথর আছে। তারপরে রেল লাইনের যে ওই যে লাইনগুলো আছে, ওগুলো নাই, শুধু পাথরের কণাগুলো দেখা যায়। যে হ্যাঁ, ওই পাথরের কোনা দেখে বোঝা যায় যে আর এখানে ব্রিটিশ আমলে ট্রেন চলাচল করছিল। আমরা এই যে রাস্তাটায় চলে আসছি, এই রাস্তা ধরে আমরা চলে যাব সেই ব্রিটিশ আমলের রেলওয়ে স্টেশন। তো এই রাস্তাটাই হলো মূলত ব্রিটিশ আমলের রেলওয়ে স্টেশনের রাস্তা। এই যে পাথরগুলো দেখতেছেন, এই পাথরগুলোই কিন্তু যখন রেলগাড়ি মানে ট্রেন চলাচল করেছিল তখনকার। অলরেডি আমরা চলে এসলাম এই যে পরিত্যক্ত রেলওয়ে স্টেশনে। এই দুটো যে পিলার দেখতেছেন, এই দুটো পিলার কিন্তু যখন ওই যে রেল স্টেশন যে রুমগুলো থাকে, মাস্টার থাকে, সেগুলো এখানে এসে কিন্তু আপনার ট্রেন দাঁড় করাতো। এখনো চিহ্ন রয়ে গেছে
আর এই জায়গাটা পুরো পরিত্যক্ত, আর এটা সরকারি জায়গা। আর এখানে আশেপাশের যে গ্রামের মানুষ আছে তারা কিন্তু এখানে ইয়ে করতেছে, মানে কাজ বাজ করে। কখনো সোনাহাট থেকে রেল লাইন আবারও চালু হয়, তবে এটাই কিন্তু হতে পারে আপনার রেলওয়ে স্টেশন। কোনো এক ভাইয়ের ভিডিও আমি দেখছিলাম, তার বাড়ি সম্ভবত পঞ্চগড় কিংবা আপনার দিনাজপুরের ওই দিকে হতে পারে, উনি আসছিলেন। কিন্তু ওনার ভিডিও দেখার পর আমি এই জায়গাটায় আসছিলাম। আমার বাড়ি এখানে হওয়া সত্ত্বেও আমি কিন্তু জানতাম না যে এখানে ব্রিটিশ আমলের রেলওয়ে স্টেশন ছিল। এখানে এসে একটা বড় ভাইয়ের দেখা হয়ে গেল, তাই ভাই বলে ডাক দিলাম। আর এটা হলো মূলত, এখন আমার বাইক রাখতে হবে আর আপনাদেরকে দেখাতে হবে। তো এটা হলো মূলত আপনার ব্রিটিশ আমলের রেলওয়ে স্টেশন। যখন ব্রিটিশরা শাসন করতো তখন এই রেলওয়ে স্টেশনটা ভারত থেকে বাংলাদেশে চলাচল ছিল। আর এই বট গাছটা অনেকটা সুন্দর। আর এটাই হলো মেন সীমানা, যে সীমানাটা ভারত আর বাংলাদেশকে বিভক্ত করে দিয়েছে। আর ওই যে একটা ব্রিজ, যেটা লোকাল ব্রিজ, সেটা হলো যে গ্রাম অঞ্চলে থাকার জন্য এই ব্রিজটা, মানে বাণী যাতায়াত করার জন্য, মানুষ চলাচল করার জন্য এই ব্রিজটা দেওয়া হয়েছে। আর এটা হলো এই পাশে বাংলাদেশ আর ওই পাশে হলো ইন্ডিয়া। আর ওটা এই যে গেট যে দেখতেছেন, এই গেটটা কিন্তু আপনার এই গেট দিয়েই মূলত ট্রেন চলাচল করতো।